হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। যদি কখনো আপনার দেশে যুদ্ধ বেঁধে যায় আর সেই সময় আপনাকে আপনার পরিবার আর আপনার দেশের মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তাহলে আপনি কি করবেন? নিজের পরিবারের লোককে মরার জন্য ছেড়ে দিয়ে নিজের দেশকে বাঁচাবেন, নাকি বাকিদের ওপরে যুদ্ধের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি নিজের পরিবারের পাশেই থাকবেন? কথাটা শুনতে খুবই অস্বস্তিকর লাগলেও আমাদের আজকের মুভিতে এমনই বেশ কিছু ঘটনা রয়েছে। আর এসব কিছুর সাথে সাথে আমাদের আজকের ভিডিওতে আমরা এমন একটা যুদ্ধ দেখব যেটা ইতিহাসের পাতায় সারা জীবনের জন্য অমর হয়ে থাকবে। কারণ এই যুদ্ধেই হিটলার আর তার শক্তিশালী জার্মান সেনাবাহিনী প্রথমবারের জন্য অন্য কোনো দেশের কাছে হেরে গেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটাই ছিল হিটলারের প্রথম পরাজয়। সেই ভয়ঙ্কর যুদ্ধের সম্পূর্ণ সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম নার্ভিক। 2022 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 6.6। তো গল্পটা শুরু হয় 1940 সালে, যখন পুরো পৃথিবী জুড়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল। এই সময় হিটলার আর তার জার্মান সৈনিকরা ইউরোপের বিভিন্ন দেশের ওপরে আক্রমণ করেই সেগুলোকে নিজেদের দখলে নিয়ে নিচ্ছিল। আর এই যুদ্ধের জন্য জার্মান সৈনিকদের প্রচুর পরিমাণ অস্ত্রের প্রয়োজন হচ্ছিল। আর জার্মান সৈনিকদের এই সমস্ত অস্ত্র তৈরি করতে যতটা লোহার প্রয়োজন হতো, তার 85% লোহাই নিয়ে আসা হতো সুইডেন থেকে। সুইডেনের খনি থেকে এই লোহাগুলো বের করে নিয়ে যাওয়া হতো তাদের পাশের দেশ নরওয়ের একটা ছোট্ট শহরে, যে শহরটার নাম ছিল নার্ভিক। এরপর নার্ভিকের বন্দর থেকে এই সমস্ত আকরিক লোহাগুলোকে জাহাজে করে নিয়ে যাওয়া হতো জার্মানিতে। সেজন্য জার্মানদের কাছে এই নার্ভিক বন্দরের গুরুত্ব অনেকটা বেশি ছিল। যদিও পরবর্তীকালে ব্রিটিশ সৈনিকরা যখন এই খবরটা জানতে পারে, তখন তারা যেভাবেই হোক নার্ভিক থেকে জার্মানিতে এই লোহার সাপ্লাইটা আটকাতে চাইছিল। কারণ একবার এই লোহার সাপ্লাই বন্ধ হয়ে গেলে জার্মান সৈনিকরা আর কোনোভাবেই নতুন অস্ত্র তৈরি করে যুদ্ধ করতে পারবে না। আসলে এই সময় গ্রেট ব্রিটেন, ফ্রান্স আর আরও বেশ অনেকগুলো দেশ মিলে হিটলারের বিরুদ্ধে লড়াই করে তাকে হারাতে চাইছিল। আর সেজন্যই 1940 সালের 8ই ফেব্রুয়ারি ব্রিটিশ নৌসেনাবাহিনী বা মেরিন ফোর্স নরওয়ের আশেপাশের সমুদ্রের ধারে প্রচুর পরিমাণ ওয়াটার মাইন ছড়িয়ে দেয়, যাতে ওই রাস্তা দিয়ে সমুদ্রপথে কোনো জার্মান জাহাজ লোহা নিয়ে নিজেদের দেশে পৌঁছাতে না পারে। এরপর ব্রিটিশ সৈনিকরাও সুইডেন থেকে সেই সমস্ত লোহাগুলো কিনতে শুরু করে যেগুলোকে এতদিন ধরে জার্মানরা কিনছিল। আর সেজন্যই এই ঘটনার পর থেকে নরওয়ে নার্ভিক বন্দরে জার্মান আর ব্রিটেন এই দুটো শত্রু দেশের জাহাজকেই পাশাপাশি রেখে সেগুলোতে সুইডেন থেকে পাঠানো সেই সমস্ত আকরিক লোহাগুলো ভর্তি করা হচ্ছিল। এখন পাশাপাশি থাকার ফলে ওই দুটো শত্রু দেশের সৈনিকদের মধ্যে যাতে কোনোভাবেই ঝামেলা না বাঁধে, সেটা দেখার জন্য নরওয়েজিয়ান সৈনিকদের একটা দলকে সবসময়ের জন্য ওখানে পাহারায় রাখা হতো। এই সৈনিকদের কাজ ছিল ওখানে নিরপেক্ষতার সঙ্গে কাজ করে শান্তি বজায় রাখা। এখন এই নরওয়েজিয়ান সৈনিকদের দলের মধ্যেই আমরা গুন্নার নামের এই ছেলেটাকে দেখতে পাই। গুন্নার আর তার পুরো টিম সবে সবে নিজেদের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু ওরা ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথেই ওদের মেজর জানায়, তোমাদের সবার ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তোমাদেরকে আবার আজ রাতেই নতুন একটা জায়গায় ডিউটি করতে যেতে হবে। কারণ এই মুহূর্তে আমাদের পুরো দেশেই একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তেই ব্রিটিশ আর জার্মান সৈনিকদের মধ্যে ঝামেলা বাঁধতে পারে। এই কথা শুনে গুন্নার খুবই হতাশ হয়ে যায়, কারণ আজ ওর একমাত্র ছেলের জন্মদিন ছিল। সেজন্য ও নিজের মেয়রের কাছে শুধুমাত্র আজকের দিনটার জন্য ছুটির রিকোয়েস্ট করে। সবকিছু শোনার পর মেজর বলে, ঠিক আছে, এখন তুমি বাড়ি যেতে পারো, কিন্তু আজ রাতের মধ্যেই তোমাকে আবার ডিউটিতে ফিরে আসতে হবে। এই কথা শুনে গুন্নার খুবই খুশি হয়ে তাড়াতাড়ি করে নিজের বাড়ি চলে যায়। ওর বাড়িটা এই ক্যাম্পের একদম পাশেই ছিল। রাস্তায় যাওয়ার পথে ও নিজের স্ত্রীর সাথেও দেখা করে। গুন্নারের স্ত্রীর নাম ছিল ইনগ্রিড, আর সে ওদের বাড়ির পাশেরই একটা হোটেলে কাজ করত। এখন নিজের স্ত্রীর সাথে দেখা করার জন্য গুন্নার সরাসরি ওর হোটেলে চলে যায়। অন্যদিকে দেখা যায় সেই সময় তখন ইনগ্রিডের ওই হোটেলে একটা বড় মিটিং চলছিল, যে মিটিংয়ে ব্রিটিশ এবং জার্মান এই দুটো দেশেরই কাউন্সিলরা উপস্থিত ছিল। সেখানে এই নার্ভিক শহরের মেয়র এদেরকে বলছিল, কিছুদিন আগেই আমাদের শহরের পাশের সমুদ্রে আপনাদের দুটো দেশের জাহাজের মধ্যেই লড়াই হয়েছিল, যে লড়াইতে আপনাদের দুই দেশেরই একটা করে জাহাজ ধ্বংস হয়ে গেছে। তাই এখন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা আর কোনোভাবেই নিজেদের মধ্যে ঝামেলা করে এই শহরের শান্তি নষ্ট করবেন না। এখানে দেখা যায় এই মিটিংয়ের মধ্যে ইনগ্রিড একজন জার্মান ট্রান্সলেটর হিসেবে কাজ করছিল। ও নিজেদের মেয়রের বলা নরওয়েজিয়ান ভাষাটাকে জার্মান ভাষায় ট্রান্সলেট করে সমস্ত জার্মান কাউন্সিলর আর অফিসারদেরকে বোঝাচ্ছিল। কিছুক্ষণ পর এই মিটিং শেষ হয়ে গেলে ইনগ্রিড তাড়াতাড়ি করে এসে গুন্নারকে প্রচণ্ড খুশিতে জড়িয়ে ধরে। এখন গুন্নার বলে, আজ রাতেই আমাকে আবার ডিউটিতে ফিরে যেতে হবে, তাই এখন আমি বাড়ি গিয়ে আমাদের ছেলের সঙ্গে দেখা করছি, তুমি তাড়াতাড়ি করে নিজের কাজ শেষ করে বাড়ি চলে এসো। এই কথা বলেই গুন্নার নিজের বাড়ি চলে আসে। দেখা যায় বাড়িতে তখন গুন্নারের বাবা আসলাক আর ওর ছোট্ট ছেলে অলি ছিল।
এখন ওরা দুজনেই গুন্নারকে দেখে খুবই খুশি হয়। নিজের বাচ্চা ছেলের জন্মদিনের উপহার হিসাবে গুন্নার তার জন্য একটা খেলনা রেলগাড়ি নিয়ে এসেছিল, যেটা ওর ছেলের খুবই পছন্দ হয়। এরপর এরা সবাই বেশ কিছুক্ষণের জন্য একসাথে বেশ ভালো একটা সময় কাটায়। পরবর্তীকালে রাতের বেলায় যখন সবাই ঘুমিয়েছিল, তখন গুন্নার ইনগ্রিডকে বিদায় জানিয়ে চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে নিজের ক্যাম্পে ফিরে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় ও দেখতে পায় ওদের পাশেই সমুদ্রের মাঝখানে একটা জাহাজে বিস্ফোরণ ঘটেছে, যেটা দেখে ও বুঝতে পারে হয়তো এখনই যুদ্ধ শুরু হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরেই ও লক্ষ্য করে ওর দলের সমস্ত সঙ্গীরা ক্যাম্প থেকে বেরিয়ে নার্ভিক বন্দরের দিকে এগোচ্ছে, যেটা দেখে এখন গুন্নারও বাকি সবার সঙ্গে সেই দিকেই যেতে শুরু করে। রাস্তায় যাওয়ার পথে ও নিজের একজন সঙ্গীর কাছ থেকে জানতে পারে বেশ কিছু জার্মান জাহাজ মিলে দুটো নরওয়েজিয়ান জাহাজের ওপরে হামলা করে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এখন জার্মান সৈনিকরা হঠাৎ করে নরওয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়ে আমাদের নার্ভিক বন্দরটা দখল করতে চাইছে, যাতে এই বন্দর দিয়ে এরা সবাই খুব সহজেই নিজেদের দেশে লোহা নিয়ে যেতে পারে। আর সেজন্যই এখন এরা সবাই মিলে বন্দরে থাকা ওই জার্মান সৈনিকদেরকে আটকানোর জন্য যাচ্ছে। বন্দরে পৌঁছানোর পর দেখা যায় জার্মান সৈনিকরা সেখানে আগে থেকেই এদের সবার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল, যেটা দেখে এখন নরওয়েজিয়ান সৈনিকরাও লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। কিন্তু এরা কোনো রকম যুদ্ধ শুরু করার আগেই নরওয়েজিয়ান কর্নেল এগিয়ে গিয়ে সেখানে থাকা জার্মান অফিসারের সাথে কথা বলতে শুরু করে। এখন ওই জার্মান অফিসারটা বলে, এতক্ষণে আমাদের সৈনিকরা তোমাদের পুরো শহরটাই দখল করে নিয়েছে, আর আমাদের দায়িত্ব হলো তোমাদের এই বন্দরটাকে দখল করা। এখন যদি তোমরা কোনোভাবেই আমাদেরকে আটকানোর চেষ্টা করো, তাহলে আজকের লড়াইতে কিন্তু তোমরাই মারা যাবে। বাঁচতে চাইলে তোমরা সবাই এখনই এখান থেকে পিছনে সরে যাও। যেটা শুনে নরওয়েজিয়ান কর্নেল খুব সহজেই জার্মান সৈনিকদের সামনে হার মেনে নেয়। এখন উনি ফিরে এসে গুন্নার আর বাকি সবাইকে বলেন, আমরা যদি এই মুহূর্তে লড়াই করি তাহলে আমরা সবাই সত্যি সত্যি মারা যাব, আর আমি তোমাদের সবাইকেই বাঁচিয়ে রাখতে চাই। তাই এখন আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি এখান থেকে সরে যাওয়ার জন্য। এই কথা বলেই উনি চুপচাপ ওখান থেকে চলে যান। কিন্তু ওনার এই কথা শুনে সমস্ত নরওয়েজিয়ান সৈনিকরাই খুবই হতাশ হয়ে গেছিল। কেউই এত সহজে হার মানতে চাইছিল না, বিশেষ করে এদের দলের মেজর। সেজন্যই এখন কর্নেল চলে যাওয়ার পর নরওয়েজিয়ান দলের মেজর বলেন, আমি এত সহজে হার মানব না, আমি যেভাবেই হোক এই জার্মানদেরকে আটকাতে চাই। এই কথা বলেই উনি নিজের সমস্ত সৈনিকদেরকে নিয়ে রাতের অন্ধকারেই শহরের বাইরের দিকে যেতে শুরু করেন। যদিও এই ঘটনায় অনেক নরওয়েজিয়ান সৈনিকই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছিল, আর বাকি যারা নিজেদের ইচ্ছায় যুদ্ধ করতে চাইছিল শুধুমাত্র তারাই মেজরের পিছন পিছন যাচ্ছিল, আর এদের মধ্যে গুন্নারও ছিল। অন্যদিকে এই ঘটনার পরের দিন সকালে ইনগ্রিড যখন নিজের হোটেলে ডিউটি করতে যাচ্ছিল, তখন ও লক্ষ্য করে ওদের হোটেলের পিছনেই একটা গোপন জায়গায় দুজন ব্রিটিশ কাউন্সিল লুকিয়ে আছে। এখন ওই কাউন্সিলর ইনগ্রিডকে বলে, আপনি যেভাবেই হোক আমাদের দুজনকে এই হোটেলের মধ্যে কোথাও একটা লুকিয়ে থাকার ব্যবস্থা করে দিন, কারণ এখন এই পুরো শহরটাই জার্মান সৈনিকরা দখল করে নিয়েছে, আর তারা যদি কোনোভাবে আমাদেরকে খুঁজে পায় তাহলে হয় তারা আমাদেরকে মেরে ফেলবে, না হয় আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে। এই কথা শুনে প্রথমের দিকে ইনগ্রিড একটু ঘাবড়ে গেলেও ও বেশি ভাবনা চিন্তা না করে ওই দুজন ব্রিটিশ কাউন্সিলকে ওদের হোটেলের একটা ঘরের মধ্যে লুকিয়ে থাকতে সাহায্য করে। এরপর ইনগ্রিড ভিতরে ঢুকে দেখতে পায় হোটেলের রিসেপশনেই বেশ অনেকগুলো জার্মান সৈনিক দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানেই দাঁড়িয়েছিল জার্মান কাউন্সিলর উসো। এখন যেহেতু এই জার্মান সৈনিকরা জার্মান ভাষায় কথা বলছিল, তাই এই হোটেলের স্টাফরা ওদের কোনো কথাই বুঝতে পারছিল না। সেজন্য এখন ইনগ্রিডকে আরও একবার এদের হয়ে ট্রান্সলেটারের কাজ করতে হয়, কারণ এই পুরো হোটেলের মধ্যে শুধুমাত্র ইনগ্রিড একাই জার্মান ভাষা জানত। এখন জার্মান কাউন্সিলর উজো জানায়, আজকের থেকে আমাদের সমস্ত জার্মান সৈনিকরা এই হোটেলেই থাকবে, আর সেজন্য আমরা এই পুরো হোটেলটাই ভাড়া নিতে চাই। এখন এই হোটেলের মধ্যে যে সমস্ত গেস্ট রয়েছে তাদেরকে যেন এখনই এখান থেকে বের করে দেওয়া হয়। এই কথা বলেই ও হোটেলের সমস্ত রুমের চাবি চাইতে শুরু করে। এখন কোনো উপায় না দেখে ইনগ্রিড বাধ্য হয়ে ওদের কাছে এই হোটেলের সমস্ত রুমের চাবি দিয়ে দেয়। এখন জার্মান সৈনিকরা এই হোটেলের সমস্ত ঘরে ঢুকে সেগুলোকে দখল করতে শুরু করে। কিন্তু সেসব কিছুর আগেই ব্রিটিশ কাউন্সিলর মিস্টার রস আর জর্জ তাদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এখন তারা দুজন এই হোটেলের রান্নাঘরে লুকিয়েছিল, আর এখন ওরা আরও একবার ইনগ্রিডের কাছে নতুন একটা লোকানোর জায়গা খুঁজে দেওয়ার জন্য সাহায্য চাইতে শুরু করে। ওনারা বলে, যেহেতু এখন এই পুরো শহরেই জার্মান সৈনিকরা ছড়িয়ে আছে, তাই আমরা কোনোভাবেই এখান থেকে পালাতেও পারবো না। এখন আপনি যেভাবেই হোক আমাদের দুজনকে কোনো একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকার ব্যবস্থা করে দিন। এখন ইনগ্রিড একটু ভাবনা চিন্তা করার পর বলে, আপনারা চাইলে এই হোটেলের পিছন দিকের পাহাড়ের ওপরে থাকা একটা ছোট্ট হান্টিং কেবিনে লুকিয়ে থাকতে পারেন। পাহাড়ের ওপরে শিকার করার জন্য ওই ঘরটাকে তৈরি করা হয়েছিল। শীতকালে বরফ পড়ার কারণে কেউই ওইদিকে যেতে চায় না, তাই আপনারা ওখানে বেশ কিছুদিন সুরক্ষিতভাবেই লুকিয়ে থাকতে পারবেন।
এই কথা বলেই ইনগ্রিড বিয়র্গ নামে নিজের একজন সহকর্মীর সাহায্যে ওদের দুজনকে সেই হান্টিং কেবিনে পাঠিয়ে দেয়। তবে ওখান থেকে যাওয়ার আগে ব্রিটিশ কাউন্সিল বলে, আপনি একদমই চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনাদেরকে সাহায্য করার জন্য আমাদের ব্রিটিশ সেনাবাহিনী এখানে চলে আসবে। এর কিছুক্ষণ পর সেই দিনের ডিউটি শেষ করে ইনগ্রিড যখন নিজের বাড়ি ফিরে আসে, তখন ওর শ্বশুর আসলাক ওকে বলে, খুব তাড়াতাড়ি এই শহরে যুদ্ধ বাঁধবে, তাই তোমাদেরকে এখনই এই শহর ছেড়ে দূরে অন্য কোনো একটা সুরক্ষিত জায়গায় চলে যেতে হবে। এই কথা বলেই এরা সবাই তাড়াতাড়ি করে নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে পাশের একটা ফেরিঘাটে চলে যায়। দেখা যায় সেখানে এদের মতন আরো অনেক মানুষই এই শহর ছেড়ে পালাতে চাইছিল, কিন্তু ওই ফেরিঘাটে পৌঁছানোর পর দেখা যায় সেটাকে এখন জার্মান সৈনিকরা দখল করে নিয়েছে। ওই জার্মান সৈনিকরা বলে, এখন থেকে এই জায়গাটাকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে এটাকে শুধুমাত্র জার্মান সেনাবাহিনীর কাজেই ব্যবহার করা হবে। এখানে দেখা যায় পাশেই সমুদ্রের জলে অনেক নরওয়েজিয়ান সৈনিকের মৃতদেহ ভেসে বেড়াচ্ছিল। আগের রাতে জার্মান সৈনিকরা এদের জাহাজের ওপরে হামলা করে এদেরকে মেরে ফেলেছিল। এখন এসব কিছু দেখে আসলাক তাড়াতাড়ি করে ইনগ্রিড আর ওলাকে সুইডেনে যাওয়ার একটা ট্রেনে তুলে দেয়, যাতে এরা দুজন সুরক্ষিতভাবে পাশের দেশ সুইডেনে চলে যেতে পারে। যদিও আসলাক ওদের সাথে না গিয়ে এই স্টেশনেই থেকে যায়, কারণ উনি এই স্টেশনেরই একজন সরকারি কর্মচারী ছিলেন, আর এই যুদ্ধের সময় উনি এখানে থেকে এই শহরের মানুষদেরকে সাহায্য করতে চাইছিলেন। অন্যদিকে দেখা যায় গুন্নার আর তার সঙ্গীরা সারা রাত ধরে হাঁটাহাঁটি করে শহরের বাইরে থাকা একটা পাহাড়ের পাশের ব্রিজের ওপরে চলে এসেছে, যে ব্রিজের ওপর দিয়ে একটা রেল লাইন গেছে। এটাই ছিল একমাত্র রেল লাইন যেটার উপর দিয়ে সুইডেন আর নরওয়ের মধ্যে ট্রেন যাওয়া আসা করত। আর এই লাইন দিয়েই ট্রেনে করে জার্মান সৈনিকদের জন্য সেই সমস্ত খনিজ লোহাগুলো পাঠানো হতো। এখন গুন্নারের দলের মেজর প্ল্যান করে, এরা যদি কোনোভাবে এই ব্রিজটাকে ভেঙে ফেলতে পারে, তাহলে জার্মানরা আর কোনোভাবেই সুইডেন থেকে ওই লোহাগুলো নিজেদের দেশে নিয়ে যেতে পারবে না। এখন গুন্নারের মেজর এই ব্রিজের পাশে থাকা চেকপোস্ট থেকে এই ব্রিজের সমস্ত ম্যাপ আর ব্লু প্রিন্ট ভালো করে দেখতে শুরু করে, আর সেখান থেকে উনি জানতে পারেন এই ব্রিজের আশেপাশেই কোথাও একটা ডায়নামাইট লোকানো আছে, যাতে যুদ্ধ চলাকালীন বিপদের হাত থেকে বাঁচার জন্য ওই ডায়নামাইটের সাহায্যে এই ব্রিজটাকে ভেঙে ফেলা যায়। কিন্তু অনেকক্ষণ ধরে ম্যাপ খোঁজাখুঁজি করার পরেও উনি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না ওই ডায়নামাইটটাকে আসলে কোথায় লুকানো আছে। সেজন্য এখন মেজর গুন্নারের কাছে সেই ডায়নামাইটের ব্যাপারে জানতে চায়, কারণ বিগত বহু মাস ধরে গুন্নার এই ব্রিজের ধারেই ডিউটি করেছিল। এখন গুন্নার বলে, আমার ডিউটি এখানে ছিল ঠিকই, কিন্তু ওই ডায়নামাইটের ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু যেহেতু আমার বাবা একজন রেলকর্মী, তাই উনি হয়তো এই ব্যাপারে জানতে পারেন। এই কথা বলেই গুন্নার স্টেশনে ওর বাবার কাছে কল করে সেই ডায়নামাইটের ব্যাপারে জানতে চায়। ফোনের ওপার থেকে গুন্নারের বাবা সেই লুকিয়ে রাখা গোপন ডায়নামাইটের খবরটা জানিয়ে দেয়। আর সেই একই সাথে উনি গুন্নারকে বলেন, আমি ইনগ্রিড আর ওলাকে এখনই সুইডেনে যাওয়ার একটা ট্রেনে তুলে দিয়েছি, আর তাদের ট্রেনটা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ওই ব্রিজের ওপর দিয়ে সুইডেনের দিকে এগিয়ে যাবে। এই কথা শোনার পর গুন্নার খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এই ব্রিজটা ভেঙে পড়ার পর যদি ওই ট্রেনটা চলে আসে তাহলে খুবই বড় বিপদ হতে পারে। সেজন্য এখন গুন্নার ওর মেজরকে বলে, আমার মনে হয় এখন যে ট্রেনটা আসছে সেটা চলে যাওয়ার পরই আমাদের এই ব্রিজটা ভাঙা উচিত, না হলে অনেক মানুষের জীবনেরই ক্ষতি হতে পারে। যেটা শুনে ওর ক্যাপ্টেন বলে, আমাদের একদমই দেরি করা যাবে না, এমনটাও তো হতে পারে ওই ট্রেনের যাত্রীদের সঙ্গে প্রচুর পরিমাণ জার্মান সৈনিক রয়েছে, আর তারা যদি একবার এখানে চলে আসে তাহলে আমরা আর কোনোভাবেই এই ব্রিজটাকে ভাঙতে পারবো না, তাই এখন আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা ভেঙে ফেলতে হবে। এই কথা বলেই উনি গুন্নারকে সেই গোপন জায়গা থেকে ডায়নামাইটটা বের করে আনতে বলেন, আর কথা মতন গুন্নারও ঠিক তেমনটাই করে। কিন্তু তখনই ওরা লক্ষ্য করে নরওয়ের দিকের গুহা থেকে বেশ কিছু লোকজন পায়ে হেঁটে ওদের দিকে এগিয়ে আসছে। প্রথমের দিকে এরা সবাই মনে করেছিল ওগুলো হয়তো জার্মান সৈনিক, কিন্তু কিছুক্ষণ পরেই ওরা দেখতে পায় ওই গুহার মধ্যে থেকে নরওয়ের সাধারণ লোকজন বেরিয়ে এদের দিকে এগিয়ে আসছে, যেটা দেখে এরা সবাই তাড়াতাড়ি করে ওই সমস্ত সাধারণ মানুষদেরকে ব্রিজ পার করে এই পারে আসতে সাহায্য করে। এখানে এই সমস্ত লোকদের মাঝেই গুন্নার নিজের স্ত্রী আর ছেলেকেও দেখতে পায়। এদের দুজনকে সুরক্ষিত দেখে ও মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়। ইনগ্রিড জানায় মাঝ রাস্তায় জার্মান সৈনিকরা এদের ট্রেনটাকে থামিয়ে দিয়েছে, সেজন্য এরা সবাই বাধ্য হয়ে পায়ে হেঁটেই এখানে চলে এসেছে। এখন গুন্নার ইনগ্রিডকে বলে, বাকি সবার সাথে তোমরা দুজনও এই রেল লাইন ধরে সরাসরি সুইডেনে চলে যাও। এখন ইনগ্রিডও ওর কথা মতন ঠিক তেমনটাই করে। এবার এরা সবাই এখান থেকে চলে গেলে গুন্নার আর তার দুজন সঙ্গী ওই ব্রিজে ডায়নামাইট লাগানোর জন্য চলে যায়, কিন্তু ওরা এই ডায়নামাইটগুলো সেট করার আগেই নরওয়ের গুহার দিক দিয়ে ওদের ওখানে বেশ অনেকগুলো জার্মান সৈনিক চলে আসে। এখন ওই জার্মান সৈনিকরা এদের দিকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে, আর এদিক দিয়ে নরওয়েজিয়ান সৈনিকরাও সেগুলোর পাল্টা জবাব দিতে থাকে। আর এসব কিছুর মধ্যেই গুন্নার আর তার সঙ্গীরা কোনো রকমে সেই ডায়নামাইটটা সেট করে দেয়।
যার ফলে খুব সহজেই ওই ব্রিজের মাঝখান থেকে বেশ অনেকটা ভেঙে যায়। কিন্তু এত কিছুর পরেও ওই জার্মান সৈনিকরা এই ভাঙা ব্রিজের ওপর দিয়েই এদের দিকে এগিয়ে আসতে শুরু করে, যেটা দেখে ওখান থেকে মেজর আর বাকি সমস্ত নরওয়েজিয়ান সৈনিকরা পালিয়ে যায়। কিন্তু এই ঘটনায় গুন্নার আর বাকি যে দুজন ওই ব্রিজে ডায়নামাইট সেট করছিল তারা ওই জার্মান সৈনিকদের কাছে ধরা পড়ে যায়। অন্যদিকে দেখা যায় ইনগ্রিড আর ওলা যখন বাকি সবার সঙ্গে সুড়ঙ্গ পথে সুইডেনের দিকে এগোচ্ছিল, তখন ওই সুড়ঙ্গর মাঝখান থেকেই ওলা হঠাৎ করে ইনগ্রিডের হাত ছাড়িয়ে আবার নরওয়ের দিকে ফিরে আসতে শুরু করে। কারণ ওলা নিজের বাবা অর্থাৎ গুন্নারের সাথে থাকতে চাইছিল, আর এখন নিজের ছেলের জন্য ইনগ্রিডকেও বাধ্য হয়ে পিছনে ফিরে আসতে হয়। এর কিছুক্ষণের মধ্যেই ওখানে জার্মান সৈনিকরা এসে এদের দুজনকে দেখতে পেয়ে আবার নরওয়েতে ফিরিয়ে নিয়ে যায়। ওই রাস্তা দিয়ে ফিরে আসার সময় ইনগ্রিড দেখতে পায় গুন্নার আর তার সঙ্গীদেরকে এখন জার্মান সৈনিকরা গ্রেফতার করে নিয়েছে, যেটা দেখে ও প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়। নিজের চোখের সামনে নিজের স্বামীকে এই অবস্থায় দেখার পরেও ইনগ্রিড এখন কিছুই করে উঠতে পারছিল না। কারণ জার্মান সৈনিকরা যদি এদের আসল পরিচয় জানতে পারে তাহলে গুন্নারের সাথে সাথে হয়তো এদের দুজনকেও গ্রেফতার করে নেওয়া হবে। এরপর জার্মান সৈনিকরা আবারও এদের দুজনকে ওদের শহরেই ফিরিয়ে আনে। সেখানে আসার সাথে সাথে একজন জার্মান সৈনিক ইনগ্রিডকে আবার সেই হোটেলে ডেকে নিয়ে যায়। দেখা যায় জার্মান কাউন্সিলর উসো আর অন্য একজন জার্মান অফিসার মিলে এই নার্ভিক শহরের মেয়রের সঙ্গে কথা বলছিল। এখানে ইনগ্রিডকে আরও একবার জার্মানদের হয়ে ট্রান্সলেটরের কাজ করতে বলা হয়। এখন কাউন্সিলর উসো মেয়রকে বলে, আমি চাই আপনাদের শহরের সমস্ত লোকজন যেন এখানেই থাকে, কেউ যেন এই শহর ছেড়ে পালানোর চেষ্টা না করে। আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। আমরা চাই এই শহরটা যেন আবার আগের মতনই চলতে থাকে, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, আর আমরা যেন আগের মতনই এখান থেকে লোহা নিয়ে নিজেদের দেশে পাঠাতে পারি। কিছুক্ষণ পর এদের মিটিং শেষ হয়ে গেলে ইনগ্রিড ওখানে থাকা কাপ প্লেট নিয়ে যাওয়ার সময় ভুল করে অন্যমনস্ক হয়ে একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলে। আসলে এই মুহূর্তে ও গুন্নারকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে ছিল। ওকে এই অবস্থা দেখে জার্মান কাউন্সিলর উসো ওর কাছ থেকে ওর দুশ্চিন্তার কারণ জানতে চায়। তখন ইনগ্রিডও ওকে সমস্ত ঘটনা খুলে জানায় যে কিভাবে ব্রিজে বোম লাগাতে গিয়ে ওর স্বামী জার্মান সৈনিকদের কাছে ধরা পড়ে গেছে। সবকিছু শোনার পর উসো বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমাদের জেনারেলের সঙ্গে কথা বলে তোমার স্বামীর প্রাণ বাঁচানোর চেষ্টা করব, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমাদের হয়ে ট্রান্সলেটরের কাজ করতে হবে। এই কথা শুনে ইনগ্রিড মনে মনে অনেকটা নিশ্চিন্ত হয়ে ওনার এই শর্তে রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পর ইনগ্রিড যখন নিজের ডিউটি শেষ করে বাড়ি ফিরে আসে, তখনই ওর কলিগ বিয়র্গ ওর সঙ্গে দেখা করার জন্য চলে আসে। বিয়র্গ হলো সেই মেয়েটা যে আগের দিন ইনগ্রিডের কথা মতন ওই ব্রিটিশ কাউন্সিলরদেরকে পাহাড়ের ওপরের হান্টিং কেবিনে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল। এখন বিয়র্গ বলে ওই ব্রিটিশ কাউন্সিলরা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে, ওদের নাকি তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। এই কথা শুনে এখন ইনগ্রিড বাধ্য হয়ে এই অবস্থাতেই সেই দুজন ব্রিটিশ কাউন্সিলরের সঙ্গে দেখা করার জন্য চলে যায়। এখন ওই ব্রিটিশ কাউন্সিলররা বলে, আমরা চাই তুমি আমাদের হয়ে গুপ্তচরের কাজ করো, আর জার্মান সৈনিকদের সমস্ত গোপন খবর শুনে সেগুলো আমাদেরকে এসে জানাও। ইনগ্রিড বলে, আমি কোনোভাবেই এই কাজটা করতে পারবো না, এই কাজে অনেক ঝুঁকি রয়েছে, আর একবার আমি ধরা পড়লে জার্মানরা আমার পুরো পরিবারকেই মেরে ফেলবে। যেটা শুনে ব্রিটিশ কাউন্সিলররা বলে, এই মুহূর্তে তুমি ছাড়া আমাদেরকে সাহায্য করার মতন আর কেউই নেই, আর তাছাড়া যেহেতু ওই পুরো হোটেলের মধ্যে তুমি একাই জার্মান ভাষা জানো, তাই অন্যদের তুলনায় তুমি ওই জার্মান সৈনিকদের পাশে থাকার আর তাদের কথা শোনার বেশি সুযোগ পাবে। আর তাছাড়া তুমি যদি এখন আমাদেরকে সাহায্য না করো তাহলে আমরা ভেবে নেব তুমি ওই জার্মানিদের সাথেই রয়েছো, আর সেজন্য আমরা তোমাকে শত্রু হিসাবে মেনে নেব। আর আমরা যদি কোনোভাবে জার্মানদের কাছে ধরা পড়ি তাহলে আমরা বলে দেব তুমি আমাদেরকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিলে। এখন এই কথাগুলো শুনে ইনগ্রিড প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়, আর শেষ অবধি ও বাধ্য হয়ে ব্রিটিশ গুপ্তচর হিসেবে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর আগামী বেশ কিছুদিন ধরে হোটেলে কাজ করার সময় ইনগ্রিড সুযোগ পেলে প্রতিটা মুহূর্তেই জার্মানদের সমস্ত গোপন কথাগুলো শোনার চেষ্টা করত। এসব কিছুর মধ্যেই একদিন পাশের সমুদ্রে ব্রিটিশ নৌসেনা বাহিনীর বেশ কিছু জাহাজ চলে আসে, আর তারা এখন হঠাৎ করেই এখানে থাকা সমস্ত জার্মান জাহাজের ওপরে হামলা করে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এটা দেখে এখন সমস্ত জার্মান সৈনিকরা হোটেল ছেড়ে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে এই যুদ্ধ চলাকালীন ইনগ্রিড, ওলা, আসলাক আর এই শহরের সমস্ত লোকজন তাদের বাড়ির নিচে থাকা বেসমেন্টের মধ্যে লুকিয়ে পড়ে। এখন চারিদিকে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। এই বেসমেন্টের মধ্যে থেকেই ওরা বাইরে বোম বিস্ফোরণের আওয়াজ শুনতে পাচ্ছিল। বেশ অনেকক্ষণ ওখানে লুকিয়ে থাকার পর মাঝরাতে সবকিছু শান্ত হয়ে গেলে এরা সবাই আবার বাইরে বেরিয়ে আসে। এরা সবাই মনে করেছিল হয়তো এতক্ষণে ব্রিটিশ সৈনিকরা এখানে এসে সমস্ত জার্মানদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। তাই ওই বেসমেন্ট থেকে বাইরে বেরোনোর পর ইনগ্রিড সরাসরি ওর হোটেলে চলে যায়। সেখানে ও নিজের ম্যানেজারের কাছ থেকে জানতে পারে আপাতত ব্রিটিশ সৈনিকরা জার্মানদের সমস্ত জাহাজগুলোকে ধ্বংস করে দিয়েছে।
কিন্তু ব্রিটিশ সৈনিকদের পুরোপুরিভাবে এই শহরে ঢুকতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। এই কথা বলে ইনগ্রিডের ম্যানেজার ওকে হোটেলের ভিতরে ডেকে নিয়ে যায়, যেখানে একটু আগে হয়ে যাওয়া এই যুদ্ধের আহত সমস্ত জার্মান সৈনিকরা ছিল। এখন ইনগ্রিড আর তার ম্যানেজার মিলে এই সমস্ত আহত সৈনিকদের চিকিৎসা করছিল। এখন যেহেতু সমস্ত আহত জার্মান সৈনিকরা হোটেলের লবি আর ডাইনিং রুমে ছিল, আর বাকি সমস্ত জার্মান সৈনিকরা যুদ্ধ করতে ব্যস্ত ছিল, তাই সেই সুযোগে ইনগ্রিড লুকিয়ে লুকিয়ে জেনারেল উসোর ঘরে ঢুকে সেখান থেকে এদের বেশ কিছু গোপন প্ল্যান আর গোপন ম্যাপের কপি তৈরি করে নেয়, যে ম্যাপের মধ্যে এই শহরে থাকা সমস্ত জার্মান সৈনিকদের গোপন ঠিকানাগুলো মেনশন করা ছিল। এর পরের দিন সকালে ইনগ্রিড এই ডকুমেন্টসগুলো নিয়ে সরাসরি ব্রিটিশ কাউন্সিলদেরকে দিয়ে দেয়। এখন একসাথে এত বড় বড় প্রমাণ দেখে এরা সবাই খুবই খুশি হয়ে ইনগ্রিডকে ধন্যবাদ জানায়। এরপর এরা সবাই তাড়াতাড়ি করে গোপন মর্স কোডের সাহায্যে এই সমস্ত প্রমাণের ব্যাপারে ব্রিটিশ হেডকোয়ার্টারে জানিয়ে দেয়। এখন ইনগ্রিডও খুবই খুশি মনে ওই ব্রিটিশ কাউন্সিলরদের ওখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু তখনই হঠাৎ করে ওদের বাড়ির ওপরে বিশাল বড় একটা বোম এসে পড়ে, যে বোমটা পাশেই সমুদ্রে থাকা ব্রিটিশ জাহাজ থেকে মারা হয়েছিল। এখন ইনগ্রিড প্রচণ্ড ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে আরও একটা বোম এসে পড়ে, যার ফলে ওর বাড়ির অর্ধেকেরও বেশি অংশ ভেঙে যায়। এখন ও কোনো রকমে ঘরে ঢোকার পর দেখতে পায় এই বিস্ফোরণে ওর শ্বশুর অর্থাৎ আসলাক মারা গেছে, আর ওর ছেলে ওলা খুবই আহত হয়ে একটা টেবিলের নিচে পড়ে আছে। দেখা যায় এই বিস্ফোরণের ফলে ওলার বুকে অনেকটা আঘাত লেগেছিল। এখন ইনগ্রিড তাড়াতাড়ি করে নিজের ছেলেকে নিয়ে বেসমেন্টে চলে যায়, আর সেখানেই ওর ক্ষত জায়গার চিকিৎসা করতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে আরও 4 সপ্তাহ কেটে যায়। এখন সমস্ত জার্মান জাহাজ ধ্বংস হয়ে যাওয়ার পর জার্মান সৈনিকরা এই পুরো নার্ভিক শহরটাকেই চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল। বিশেষ করে এই শহরের উত্তর আর দক্ষিণ দিকের পাহাড়ের ওপরে এরা নিজেদের বেশ কিছু ক্যাম্প তৈরি করে নিয়েছিল, যাতে বাইরে থেকে অন্য কোনো দেশের সৈনিকরা এদেরকে সাহায্য করার জন্য আসতে না পারে। এখন দেখা যায় গুন্নার আর তার বাকি যে সমস্ত সঙ্গীদেরকে জার্মান সৈনিকরা গ্রেফতার করেছিল, এখন তাদেরকে দিয়ে এই পাহাড়ের ওপরের ক্যাম্পে গরু গাঁধার মতন খাটানো হচ্ছে। এই ঠান্ডা বরফের মধ্যেও ওদেরকে সারাদিন ধরে খাটানো হতো, কিন্তু তারপরেও ওদেরকে ঠিকভাবে খেতে দেওয়া হতো না, যে কারণে এরা প্রত্যেকেই শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল। মাঝে মাঝে তো এরা কাজ করতে করতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেত। একদিন তো অতিরিক্ত খিদে সহ্য করতে না পেরে গুন্নার ওই জার্মানদের ফেলে দেওয়া এঁটো খাবারগুলোকে ডাস্টবিন থেকে তুলে খেতে শুরু করে। এসব কিছুর মধ্যেই একদিন ওদের ক্যাম্পে আরও বেশ কিছু নরওয়েজিয়ান সৈনিকদেরকে বন্দি বানিয়ে নিয়ে আসা হয়। এখন ওই নতুন সৈনিকরা নিজেদের মধ্যে বলাবলি করছিল, আগের দিন নার্ভিক শহরে বোম বিস্ফোরণে একটা বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর সেখানে একটা বাচ্চা ছেলের চোখের সামনেই তার দাদু মারা গেছে, আর যে লোকটা মারা গেছে তার নাম ছিল আসলাক তোফতে, আর তিনি একজন রেল কর্মচারী ছিলেন। পাশ থেকে এই কথাটা শুনে গুন্নার প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিছুক্ষণের জন্য ও যেন কোনোভাবেই এই কথাগুলোকে বিশ্বাস করতে পারছিল না। এখন ও বাকি সৈনিকদেরকে প্রশ্ন করে, আর ওখানে থাকা সেই বাচ্চা ছেলেটার কি হয়েছে। ও এই কথাটা বলতে বলতেই ওখানে বেশ কিছু ফ্রেঞ্চ ফাইটার প্লেন এসে ওদের ক্যাম্পের ওপরে হামলা করতে শুরু করে দেয়, যেটা দেখে এখন জার্মান সৈনিকরা তাড়াতাড়ি করে লড়াই করার জন্য নিজেদের বাংকার থেকে বাইরে বেরিয়ে পড়ে। আর এই সুযোগেই গুন্নার আর তার সঙ্গীরা হঠাৎ করেই ভিতর থেকে ওই সমস্ত জার্মান সৈনিকদের ওপরে হামলা করে তাদেরকে মেরে ফেলতে শুরু করে। এখন দেখা যায় এদেরকে সাহায্য করার জন্য ফ্রেঞ্চ সৈনিকরাও এদের এই ক্যাম্পে চলে এসেছে। এখন জার্মান সৈনিকরা পুরোপুরি ফেঁসে গেছিল। বাইরে থেকে ফ্রেঞ্চ সৈনিকরা এদের ওপরে হামলা করতে করতে এগিয়ে আসছিল, আর অন্যদিকে ভিতরে বন্দি থাকা নরওয়েজিয়ান সৈনিকরাও এদের ওপরে হামলা করে দিয়েছিল। এইভাবে কিছুক্ষণের মধ্যেই গুন্নার আর তার সঙ্গীরা ফ্রেঞ্চ সৈনিকদের সাথে মিলে এখানে থাকা সমস্ত জার্মান সৈনিকদেরকে মেরে এই ক্যাম্পটা নিজেদের দখলে নিয়ে নেয়। যদিও এই ঘটনায় অনেক ফ্রেঞ্চ সৈনিক আর গুন্নারের অনেক সঙ্গীরাও মারা গেছিল। এখন এই ক্যাম্পটা দখল করার পর গুন্নার তাড়াতাড়ি করে নিজের বাড়িতে গিয়ে নিজের ছেলেকে দেখতে চাইছিল, কিন্তু তখন ওদের মেজর বলে, তুমি এখনই বাড়ি যেতে পারবে না, আমাদের লড়াই এখনো শেষ হয়নি, আমাদেরকে পাশের পাহাড়ে থাকা জার্মান ক্যাম্পের উপরে হামলা করেও সেটাকে নিজেদের দখলে নিতে হবে। আর একবার সমস্ত পাহাড়ের ওপর থেকে এই জার্মান ক্যাম্পগুলো সরিয়ে ফেলতে পারলেই বাইরে থেকে ব্রিটিশ, ফ্রেঞ্চ আর পলিশ সৈনিকরা আমাদেরকে সাহায্য করার জন্য চলে আসতে পারবে। এই কথা শুনে গুন্নার খুবই হতাশ হয়ে গিয়ে বলে, আমি জানি না আদেও আমার ছেলেটা বেঁচে আছে নাকি মারা গেছে, আমি ওর কাছে গিয়ে ওকে একটু দেখতে চাই। মেজর বলে, তুমি যদি সত্যিই তোমার ছেলেকে বাঁচাতে চাও তাহলে তোমাকে আমাদের সাথে এই লড়াইটা লড়তে হবে, আর একবার এই লড়াইটা জিতে গেলেই তুমি খুব তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে যেতে পারবে, আর তখন তুমি গর্ব করে নিজের ছেলের চোখের দিকে তাকাতে পারবে। এই কথা শুনে এখন গুন্নার এদের সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর আস্তে আস্তে আরও 1 সপ্তাহ কেটে যায়। এখন নির্ভীক শহরে চলতে থাকা যুদ্ধের কারণে এখন মাঝে মধ্যেই পাশের সমুদ্রে থাকা ব্রিটিশ জাহাজ থেকে এই শহরের মধ্যে থাকা সমস্ত গোপন জার্মান ক্যাম্পের ওপরে বোম ফেলা হতো,
আর এই কারণেই এই শহরের সমস্ত মানুষ এখন থেকে সবসময়ের জন্য বেসমেন্টের মধ্যেই থাকতো। আর এখানেই বাকি সবার সাথে আমরা ইনগ্রিড আর তার ছেলে ওলাকে দেখতে পাই। দেখা যায় আগের দিনের সেই বোমের আঘাতে ওলার বুকে বেশ অনেকটা কেটে গেছে। সেজন্য ইনগ্রিড মাঝে মাঝেই ওর সেই ক্ষত জায়গাটা পরিষ্কার করে সেখানে ব্যান্ডেজ বেঁধে দিত। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এক রাতে ঘুমানোর সময় ইনগ্রিড লক্ষ্য করে ওলা একদম নিস্তেজ হয়ে শুয়ে আছে আর ওর পুরো শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকবার ডাকাডাকি করার পরেও ও কোনোভাবেই কোনো কথার উত্তর দিচ্ছিল না, যেটা দেখে ইনগ্রিড প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়। এখন ও তাড়াতাড়ি করে নিজের ছেলেকে নিয়ে ওই বাংকার থেকে বাইরে বেরিয়ে শহরের রাস্তায় পাগলের মতন ছুটোছুটি করে একটা ডাক্তার খোঁজার চেষ্টা করে। এদিকে বাইরে তখন ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে এই শহরের সমস্ত গোপন জার্মান ক্যাম্পের ওপরে বোম ফেলা হচ্ছিল। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও ইনগ্রিড কোনোভাবেই নিজের জীবনের পরোয়া না করে নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করে। এখন ও তাড়াতাড়ি করে নিজের ছেলেকে নিয়ে ওদের হোটেলে গিয়ে জার্মান কাউন্সিল উসোর সঙ্গে দেখা করে। আসলে এই সময় যুদ্ধের কারণে এই শহরের সমস্ত ডাক্তারকেই জার্মান সৈনিকরা ধরে নিয়ে গেছিল আর তাদেরকে দিয়ে জোর করে আহত জার্মান সৈনিকদের চিকিৎসা করানো হচ্ছিল। এখন ইনগ্রিড খুবই অসহায়ভাবে উসোকে বলে, আমার ছেলের খুবই শরীর খারাপ, ও হয়তো মারা যাচ্ছে, আপনি দয়া করে ওকে সাহায্য করুন আর আমাদের একটা ডাক্তারের ব্যবস্থা করে দিন। যেটা শুনে উসো বলে, এই মুহূর্তে আমাদের অনেক সৈনিক গুরুতর আহত অবস্থায় রয়েছে আর তাদেরকে চিকিৎসা করার জন্য ডাক্তার অনেক কম রয়েছে। এখন আমি তোমার ছেলেকে বাঁচানোর জন্য ওই সৈনিকদের কাছ থেকে কোনোভাবেই কোনো ডাক্তারকে এখানে আনতে পারবো না। এখন আমাদের কাছে আমাদের ওই সমস্ত সৈনিকের জীবনের দামই বেশি। এই কথা শুনে ইনগ্রিড একটু ভাবনা চিন্তা করার পর বলে, এতদিন ধরে আপনারা যে দুজন ব্রিটিশ কাউন্সিলকে খোঁজার চেষ্টা করছেন আমি জানি তারা কোথায় লুকিয়ে আছে। এখন আপনি যদি আমার ছেলেকে বাঁচান তাহলে আমি আপনাদেরকে সেই ব্রিটিশ কাউন্সিলদের ঠিকানা জানিয়ে দেব। এখন ইনগ্রিডের কাছ থেকে ব্রিটিশদের সেই গোপন ঠিকানা শোনার পরেই জার্মান কাউন্সিলর উসো ইনগ্রিডের ছেলে ওলার চিকিৎসা করানোর জন্য ওখানে তাড়াতাড়ি করে একটা ডাক্তার নিয়ে আসে। এখানে দেখা যায় আগের দিনের ওই বোম বিস্ফোরণের ফলে ওলার বুকের মধ্যে একটা ছোট্ট লোহার টুকরো ঢুকে গেছিল আর সেখান থেকেই ওর পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে ওর শরীর খারাপ করেছিল। এখন ডাক্তার অপারেশন করে সেই লোহার টুকরোটা বের করে ওলার জীবন বাঁচিয়ে দেয়। এই হোটেলের মধ্যে যখন ওলার চিকিৎসা চলছিল তখনই ইনগ্রিডের সঙ্গে দেখা করার জন্য ওর সহকর্মী বিয়র্গ চলে আসে। এখন বিয়র্গ খুবই আস্তে আস্তে ইনগ্রিডকে বলে, আমরা যে ব্রিটিশ কাউন্সিলরদেরকে লুকিয়ে রেখেছিলাম তারা এখন জার্মান সৈনিকদের কাছে ধরা পড়ে গেছে। কেউ হয়তো জার্মান সৈনিকদেরকে তাদের ঠিকানা জানিয়ে দিয়েছে। এই কথাটা বলতে বলতে বিয়র্গ লক্ষ্য করে ওই হোটেলের মধ্যে ওলার চিকিৎসা চলছে, যেটা দেখে ও খুবই অবাক হয়ে ইনগ্রিডকে প্রশ্ন করে, এই যুদ্ধের মধ্যেও তুমি এখানে ডাক্তার নিয়ে আসলে কিভাবে? এখন তো পুরো শহরে কোথাও কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না। তখন ইনগ্রিড ওকে সমস্ত সত্যি কথা বলে দেয়। ও বলে, আমার ছেলের জীবন বাঁচানোর বিনিময়ে আমি জার্মান সৈনিকদেরকে ওই সমস্ত ব্রিটিশ কাউন্সিলরদের ঠিকানা জানিয়ে দিয়েছি। তবে তুমি চিন্তা করো না, এখানে আমি তোমার নাম নেইনি, তাই এই ঘটনায় তোমার কোনো সমস্যা হবে না। এরপর আস্তে আস্তে আরও 2 সপ্তাহ কেটে যায়। এখন সমস্ত নরওয়েজিয়ান আর ফ্রেঞ্চ সৈনিকদেরকে এই শহরের উত্তর দিকের একটা পাহাড়ে পাঠানো হয়। এই পাহাড়টা একদম সমুদ্রের ধারেই ছিল আর এই পাহাড়ের ওপরে থাকা একটা রেল লাইনের গুহার মধ্যে জার্মান সৈনিকরা নিজেদের একটা ট্যাঙ্ক নিয়ে লুকিয়েছিল আর সেখান থেকেই তারা পাশের সমুদ্র দিয়ে যাওয়া সমস্ত ব্রিটিশ জাহাজের ওপরে হামলা করে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছিল। আর ওই গুহার নিচে বাকি সমস্ত জার্মান সৈনিকরা নিজেদের একটা ক্যাম্প বানিয়ে ওই জায়গাটাকে পাহারা দিচ্ছিল। এখন এই সমস্ত ফ্রেঞ্চ আর নরওয়েজিয়ান সৈনিকদের কাজ হলো ওই পাহাড়ের উপরে থাকা সমস্ত জার্মান সৈনিকদেরকে মেরে এই পুরো পাহাড়টাই নিজেদের দখলে নেওয়া। এখানে দেখা যায় এই সমস্ত সৈনিকদের মধ্যেই গুন্নারও ছিল। এখন গুন্নারের মেজর ওর হাতে একটা ডায়নামাইট দিয়ে বলে, নিচের সমুদ্র থেকে ফ্রেঞ্চ জাহাজের সাহায্যে তোমাদেরকে ব্যাকআপ দেওয়া হবে, ততক্ষণে তোমরা সবাই নিচের থেকে ওই পাহাড়ের ওপরে উঠে যাবে। সেখানে সমস্ত ফ্রেঞ্চ আর নরওয়েজিয়ান সৈনিকরা মিলে ওই ক্যাম্পে থাকা সমস্ত জার্মান সৈনিকদেরকে মেরে ফেলবে। আর এই কাজটা হয়ে গেলেই ওরা তোমাকে একটা সিগন্যাল দেবে। তখন তুমি আর আরও বেশ কিছু সৈনিকরা মিলে পাহাড়ের ওপরে ওই গুহার ভিতরে ঢুকে সেখানে থাকা ওই ট্যাঙ্কটাকে ডায়নামাইটের সাহায্যে পুরোপুরি ধ্বংস করে দেবে। একবার এই কাজটা করতে পারলেই এই পুরো পাহাড়টা আমাদের দখলে চলে আসবে। এখন প্ল্যান মতন এরা সবাই তেমনটাই করতে শুরু করে। সমুদ্রপথে ওই পাহাড়ের নিচে পৌঁছানোর সাথে সাথেই সমস্ত ফ্রেঞ্চ আর নরওয়েজিয়ান সৈনিকরা বন্দুক হাতে নিয়ে পাহাড়ের ওপরে উঠতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জার্মান সৈনিকরা পাহাড়ের ওপর থেকে এদের ওপরে এলোপাথাড়ি বোম আর গুলি চালাতে শুরু করে। এখানে এই সমস্ত সৈনিকদের কাছে নর্মাল রাইফেল ছিল, যেগুলো দিয়ে একবারে একটাই গুলি চালানো যেত। কিন্তু অন্যদিকে পাহাড়ের ওপরে থাকা জার্মান সৈনিকদের কাছে ছিল অনেক আধুনিক মেশিন গান, যেগুলোর সাহায্যে ওরা সবাই খুব সহজেই এদেরকে মেরে ফেলতে শুরু করে। আর তাছাড়া পাহাড়ের ওপরে থাকার কারণে জার্মান সৈনিকদের কাছে একটা আলাদাই অ্যাডভান্টেজ ছিল।
এখন নিমেষের মধ্যেই এখানে অনেক ফ্রেঞ্চ আর নরওয়েজিয়ান সৈনিক মারা যায়, যেটা দেখে বাকি সৈনিকরা তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে পাহাড়ের নিচে নামতে শুরু করে। কিন্তু তখনই পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকা মেজর এদেরকে বলে, তোমরা যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাদেরকে গুলি করে মেরে ফেলবো। আমাদের কাছে আর কোনো রকম রাস্তা নেই। আমাদের সবাইকে এখন নিজেদের জীবন দিয়ে হলেও এই পাহাড়টা দখল করতে হবে, আর আমাদেরকেই পাহাড়ের ওপরে গুহার মধ্যে থাকা ওই ট্যাঙ্কটা ধ্বংস করতে হবে, কারণ এই মুহূর্তে আমরা ছাড়া এই কাজটা করার মতন আর কেউই নেই। এই কথা শুনে এরা সবাই আবার নতুনভাবে লড়াই করার জন্য পাহাড়ের ওপরে উঠতে শুরু করে। কিন্তু এসব কিছুর মধ্যেই গুন্নারের মাথায় বেশ ভালো একটা আইডিয়া আসে। ও নিজের সাথে আরো দুজন সৈনিককে নিয়ে ওই পাহাড়ের পিছন দিক দিয়ে ওপরে উঠে পড়ে, আর সেই পিছন দিক দিয়েই ওরা বেশ কিছু জার্মান সৈনিকদেরকে গুলি করে মেরে সেই গুহার ভিতরে ঢুকে পড়ে। এখন এদের লক্ষ্য ছিল গুহার ভিতরে থাকা সেই ট্যাঙ্কটাকে ধ্বংস করা। কিন্তু ওই গুহার সামনে যাওয়ার সাথে সাথেই ভিতরে থাকা জার্মান সৈনিকরা আবারও এদের উপরে গুলি চালাতে শুরু করে। এখন গুন্নার আর তার সঙ্গীরা একটা করে বোম নিয়ে ওই গুহার ভিতরে ছুড়ে মারে, যার ফলে ওই বোম বিস্ফোরণে চারিদিকটা অনেক ধোঁয়া আর ধুলোয় ভরে যায়। আর সেই সুযোগে এরা সবাই তাড়াতাড়ি করে দৌড়ে ওই গুহার ভিতরে ঢুকে সেখানে থাকা সমস্ত জার্মান সৈনিকদেরকে মেরে ফেলে। এরপর গুনার আর তার সঙ্গীরা ওই ট্যাঙ্কের ভেতরে জ্বলন্ত ডায়নামাইট ঢুকিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে আসে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই জার্মানদের ওই ট্যাঙ্কটা ধ্বংস হয়ে গিয়ে ওই গুহার মধ্যে বেশ বড় একটা বিস্ফোরণ ঘটে। এদিকে বাকি সমস্ত নরওয়েজিয়ান আর ফ্রেঞ্চ সৈনিকরা ওই ক্যাম্পে থাকা বাকি সমস্ত জার্মান সৈনিকদের সঙ্গে লড়াই করছিল। কিন্তু এখন গুহা থেকে বাইরে বেরোনোর পর গুন্নার আর তার সঙ্গীরা খুব সহজেই এই সমস্ত জার্মান সৈনিকদেরকেও পিছন থেকে গুলি করে মেরে ফেলে। এইভাবে এরা সবাই এখন জার্মানদেরকে হারিয়ে এই পাহাড়টাও নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। এখন এরা সবাই ওই পাহাড়ের ওপরে উঠে সেখান থেকে জার্মানদের পতাকা সরিয়ে নরওয়ের পতাকা লাগিয়ে দেয়। এখন যেহেতু এরা সবাই এই শহরের উত্তর আর দক্ষিণ এই দুই দিকের পাহাড় থেকেই জার্মান সৈনিকদেরকে সরিয়ে দিয়েছিল, তাই এখন ব্রিটিশ সৈনিকরা এদেরকে সাহায্য করার জন্য খুব সহজেই এখানে চলে আসতে পারবে। অন্যদিকে দেখা যায় ব্রিটিশ সৈনিকরা এই শহরে আসার আগেই জার্মান কাউন্সিল উসো আর বাকি বেঁচে থাকা জার্মান সৈনিকরা ইনগ্রিডদের ওই হোটেল ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তবে যাওয়ার আগে উসো ইনগ্রিডকে ধন্যবাদ জানিয়ে বলে, তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছ, তোমার জন্য আমাদের এখানে কাজ করতে অনেক সুবিধা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা সবাই এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এত সহজে আমরা হার মানব না। যদি আমরা এই শহর থেকে লোহা না নিতে পারি তাহলে আমরা তোমাদের এই পুরো শহরটাকে ধ্বংস করে দেব। কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো জার্মান প্লেনের সাহায্যে তোমাদের এই শহরের ওপরে হামলা করা হবে, আর তখন তোমাদের এই পুরো শহরটাই ধ্বংস হয়ে যাবে। তাই আমি চাই সেসব কিছু হওয়ার আগেই তুমি আমার সাথে জার্মানির রাজধানী বার্লিনে চলো, সেখানে তুমি পুরোপুরি সুরক্ষিত থাকতে পারবে। আসলে উসোর এখন ইনগ্রিডকে খুবই পছন্দ হয়েছিল। তখন ইনগ্রিড বলে, আমার সবকিছু তো এখানেই আছে, তাই আমি এই শহর ছেড়ে কোথাও যাব না। যেটা শুনে উসো বলে, তোমার স্বামী হয়তো মারা গেছে, কিছুদিন আগেই আমি আমাদের ফাইল চেক করছিলাম, আর সেখানে দেখলাম তোমার স্বামীর নামটা কেটে দেওয়া হয়েছে। যখনই জার্মান সৈনিকরা কাউকে মেরে ফেলে তখন তার নামটা আমাদের ফাইল থেকে কেটে দেওয়া হয়। এই কথাটা শুনে ইনগ্রিড হোটেলের ভিতরে এসে কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে জড়িয়ে ধরে। পাশের থেকে ওকে এই অবস্থায় দেখে ওই হোটেলের ম্যানেজার ওকে বলে, তুমি এইভাবে ভেঙে পড়লে হবে না, তোমাকে নিজের ছেলের জন্য শক্ত থাকতে হবে। এখন তুমি তাড়াতাড়ি করে এই শহর ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যাও, তোমার পক্ষে এই শহরে থাকাটা আর একদমই ঠিক হবে না। যেহেতু এই কদিন ধরে তুমি ওই জার্মান সৈনিকদেরকে সাহায্য করেছিলে আর নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য তুমি জার্মান সৈনিকদেরকে ওই ব্রিটিশ কাউন্সিলরদের ঠিকানা বলে দিয়েছিলে, এখন এই খবরটা শহরের সমস্ত লোকজন জানতে পেরেছে, আর সেজন্য তারা সবাই তোমার উপরে খুবই রেগে আছে। এই কথা বলেই ওই ম্যানেজারটা ইনগ্রিডের হাতে বেশ কিছুটা টাকা দিয়ে বলে, এই টাকাগুলো নিয়ে তুমি এই শহর থেকে অনেক দূরে গিয়ে ওলার সাথে নতুনভাবে নিজেদের ঘর তৈরি করো। এই কথা শুনে এখন ইনগ্রিড বেশি ভাবনা চিন্তা না করে নিজের ম্যানেজারকে বিদায় জানিয়ে ওলাকে সাথে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। হোটেল থেকে বেরোনোর সময় ও নিজের কলিগ বিয়র্গকে দেখতে পায়, আর ওকে দেখে ইনগ্রিড বুঝতে পারে বিয়র্গই ওর ব্যাপারে সমস্ত কথা এই শহরের সমস্ত লোকদেরকে জানিয়েছে। অন্যদিকে দেখা যায় সমস্ত নরওয়েজিয়ান সৈনিকরা যুদ্ধ শেষ করে এখন নিজেদের ঘরে ফিরে আসছে। এখন তাদেরকে দেখে শহরের সমস্ত মানুষ খুবই খুশি হয়ে রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে স্বাগত জানায়। আজ অনেকদিন পরে এই পুরো শহরে একটা খুশির পরিবেশ তৈরি হয়েছিল। এখন গুন্নারও তাড়াতাড়ি করে নিজের বাড়ি চলে আসে। দেখা যায় সেই বোম বিস্ফোরণের ফলে এখন ওর পুরো বাড়িটাই ভেঙে চুরে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন গুন্নার এটাও জানতো না এই মুহূর্তে ওর ছেলে আর স্ত্রী কোথায় রয়েছে। এখন ও খুবই হতাশ হয়ে ওই ভাঙা বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই সেখানে নিজের ছেলে আর স্ত্রীকে দেখতে পায়, যেটা দেখে ও প্রচণ্ড আনন্দ পায়। আসলে এই শহর ছেড়ে সারা জীবনের মতন চলে যাওয়ার আগে ইনগ্রিড ওদের এই ভাঙা বাড়ি থেকে বেশ কিছু জিনিস নেওয়ার জন্য এসেছিল। এখানে গুন্নারকে জীবিত অবস্থায় দেখে ইনগ্রিড প্রচণ্ড আনন্দে অবাক হয়ে ওকে জড়িয়ে ধরে।
এখন ইনগ্রিড বলে আমাদের সবাইকে এখনই এই শহর ছেড়ে চলে যেতে হবে। যেটা শুনে গুন্নার একটু অবাক হয়ে গিয়ে বলে, কিন্তু কেন? এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। তখন ইনগ্রিড ওকে সমস্ত ঘটনা খুলে জানায় যে কিভাবে যুদ্ধ চলাকালীন ওকে জার্মান সৈনিকদেরকে সাহায্য করতে হয়েছিল, আর কিভাবে নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য ওকে ব্রিটিশ কাউন্সিলরদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয়েছিল। সবকিছু শোনার পর গুন্নার ওর ওপরে প্রচণ্ড রেগে গিয়ে বলে, ব্রিটিশ সৈনিকরা আমাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছিল, আর তুমি তাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করলে। ইনগ্রিড বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না, এমনটা না করলে তো আমাদের ছেলেই মারা যেত। যেটা শুনে গুন্নার বলে, তাতে কি হয়েছে? যুদ্ধে এমন অনেক মানুষ মারা যায়, আর আমার ছেলেও যদি এই যুদ্ধে মারা যেত তাতে আমার কোনো রকম দুঃখ হতো না। আসলে গুন্নার এখনও একজন সৈনিকের মতন চিন্তাভাবনা করছিল, কিন্তু ইনগ্রিড পুরোপুরিভাবেই একজন সাধারণ মানুষ ছিল। তাই গুন্নারের এই কথাটা শুনে প্রথমের দিকে ও খুবই অবাক হয়ে যায়। এরপর প্রচণ্ড দুঃখে কষ্টে ও গুন্নারকে বলে, খুব ভালো হতো যদি এই যুদ্ধে তুমি নিজেই মারা যেতে, তাহলে অন্তত আমাদের ছেলেকে নিয়ে তুমি এরকম নোংরা কথা বলতে পারতে না। ওরা যখন এই কথাগুলো বলছিল তখনই ওদের শহরের ওপরে বেশ কিছু জার্মান প্লেন এসে পুরো শহরের ওপরে বম্বিং করতে শুরু করে, যে ঘটনায় এদের শহরের বেশ কিছু মানুষ মারা যায়। এটা দেখতে পেয়ে এখন গুন্নার আর আশেপাশের বাড়ি থেকে সবাই বাইরে বেরিয়ে আসে। দেখা যায় এখানে বাকি সবার সাথে গুন্নারদের সেই মেজরও ছিল। এখন মেজর বলে, আমি একটু আগেই জানতে পেরেছি ব্রিটিশ আর ফ্রেঞ্চ সৈনিকরা আমাদেরকে কিছু না জানিয়েই নিজেদের দেশে ফিরে গেছে। এখন এই সমস্ত জার্মান প্লেনের সাথে শুধুমাত্র ব্রিটিশ এয়ারফোর্সের পাইলটরাই লড়াই করতে পারত, কিন্তু যেহেতু ওরা সবাই এখন নিজেদের দেশে ফিরে গেছে তাই আমাদেরকেই আমাদের এই শহরটা বাঁচানোর চেষ্টা করতে হবে। যদিও এই লড়াইতে আমাদের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন তোমরা চাইলে আমার সাথে লড়াই করতে পারো, অথবা নিজেদের পরিবার নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যেতে পারো। মেজর যখন এই কথাগুলো বলছিল তখনই পাশে বাকি সমস্ত সৈনিকদের সাথে গুন্নারও দাঁড়িয়েছিল। এখন গুন্নার লক্ষ্য করে ইনগ্রিড ওকে ছেড়ে দিয়ে নিজের ছেলের সাথে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। এটা দেখে এখন গুন্নার কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না এই মুহূর্তে ওর কি করা উচিত। এই হেরে যাওয়া যুদ্ধে নিজের দেশের জন্য লড়াই করে নিজের জীবন দেওয়া উচিত, নাকি নিজের স্ত্রী আর ছেলের সাথে এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া উচিত। এদিকে দেখা যায় ইনগ্রিড আর ওলা ওদের শহরের ফেরিঘাটে চলে এসেছে, যেখান থেকে ওরা একটা বোটে করে এই শহর ছেড়ে চলে যাবে। দেখা যায় সেখানে ওদের মতন আরো অনেক মানুষই এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য এসেছিল। এখন বোটে ওঠার আগেই ওই ভিড়ের মধ্যে থেকে বেশ কিছু লোক ইনগ্রিডকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, আর ওকে দেখে আশেপাশে থাকা সমস্ত লোকজন ওকে গালাগালি করতে শুরু করে। জার্মানদেরকে সাহায্য করার জন্য এখন এই শহরের সমস্ত লোকজনই ওর উপরে খুবই রেগেছিল। এখন ওদের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে ইনগ্রিড খুবই অসহায়ভাবে মাটিতে পড়ে থাকা নিজের সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করে। কিন্তু তখনই ওখানে গুন্নার চলে এসে ইনগ্রিডের পাশে দাঁড়িয়ে ওকে সাহায্য করতে শুরু করে। এখন ও যুদ্ধ ছেড়ে দিয়ে নিজের পরিবারের পাশে থাকার জন্য এসেছিল। এখন গুন্নারকে দেখে এই শহরের বাকি লোকজন ইনগ্রিডকে আর কোনো বাজে কথা বলার সাহস পায় না। এরপর এরা সবাই বোটে করে নিজেদের এই শহর ছেড়ে চলে যেতে শুরু করে, আর পিছন দিকে জার্মান প্লেনের আক্রমণে এদের পুরো শহরটাই আগুনে জ্বলতে থাকে। এরপর আমাদেরকে নির্ভীক শহরের বেশ কিছু আসল ছবি দেখানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে এটাই ছিল হিটলার আর জার্মান সেনাবাহিনীর প্রথম হার। এই যুদ্ধে হেরে যাওয়ার পর জার্মান সৈনিকরা প্রচণ্ড রাগে রাগে 1940 সালের 8ই জুন এয়ার স্ট্রাইক করে এই পুরো শহরের ওপরেই প্লেন থেকে বোম ফেলে পুরো শহরটাকেই ধ্বংস করে দেয়। এখনও অবধি নার্ভিক শহরের এই যুদ্ধটা হলো নরওয়ের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। আর এই সমস্ত ইনফরমেশনের সাথে সাথেই এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে এটাকে একটা লাইক করতে পারেন, আর খারাপ লাগলে অবশ্যই একটা ডিসলাইক করবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে।